এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লাইজোজোম। যে অর্গানেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইজোজোম। লাইজোজোম লাইজোজোম কোন ধরনের অর্গানেল? লাইজোজোম হচ্ছে এমন অর্গানেল যেগুলো হচ্ছে মেমব্রেন বাউন্ড। অর্থাৎ লাইজোজোম কি? লাইজোজোম হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেল। লাইজোজোমকে ঘিরে মেমব্রেন রয়েছে। তাহলে যেহেতু লাইজোজোম মেমব্রেন বাউন্ড অর্গানেল, তাহলে লাইজোজোমকে আমরা কোন ধরনের সেলে দেখতে পাবো? ইউক্যারিওটিক সেলে দেখতে পাবো। কেন? কারণ ইউক্যারিওটিক সেল হচ্ছে সেই ধরনের সেল যার মধ্যে কি থাকে আমরা জানি যে মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকে। প্রোক্যারিওটিক সেলে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকবে না, সেই জন্য লাইজোজোম প্রোক্যারিওটিক সেলে থাকবে না। লাইজোজোম কোথায় থাকবে? ইউক্যারিওটিক সেলে থাকবে। কেন? কারণ ইউক্যারিওটিক সেলের মধ্যে মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকে। লাইজোজোম যেহেতু মেমব্রেন বাউন্ড অর্গানেল, তাই লাইজোজোম ইউক্যারিওটিক সেলে থাকবে। এবার ইউক্যারিওটিক সেলে থাকে তো বুঝলাম। যদি স্পেসিফিক্যালি বলতে হয় অ্যানিমাল সেলে থাকে নাকি প্ল্যান্ট সেলে থাকে, লাইজোজোম প্ল্যান্ট সেলে থাকে না। লাইজোজোম কোথায় থাকে? আমরা অনেক অ্যানিমাল সেল দেখবো যার মধ্যে আমরা লাইজোজোমকে পাবো। তার মানে লাইজোজোম আর ফাউন্ড ইন মেনি অ্যানিমাল সেলস, বাট দে আর নট ফাউন্ড ইন প্ল্যান্ট সেল। তাহলে প্ল্যান্ট সেলের মধ্যে আমরা কিছু জিনিস দেখবো যারা লাইজোজোমের মতো কাজ করে। সেগুলো কি? সেগুলো লাইজোজোম না, সেগুলো লাইজোজোম না, সেগুলো হচ্ছে ভ্যাকিউলস। বোঝাতে পারলাম? তাহলে লাইজোজোম হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেল, বুঝে গেলাম। এবার লাইজোজোম অ্যাকচুয়ালি জিনিসটা কি? এরা হচ্ছে স্পেরিক্যাল ভেসিকলস। এরা হচ্ছে স্পেরিক্যাল ভেসিকলস, মানে একটা স্যাক লাইক স্ট্রাকচার। ঠিক আছে? এই যে স্পেরিক্যাল ভেসিকলস, এর মধ্যে কি থাকে? এর মধ্যে এনজাইমস থাকে। এই এনজাইমস গুলোকে কি বলা হয়? হাইড্রোলাইটিক এনজাইমস। এই এনজাইমস গুলোকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইমস। ঠিক আছে? এই যে লাইজোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমস গুলো থাকে, এই হাইড্রোলাইটিক এনজাইমস গুলো তৈরি হয় কোথায়? এই হাইড্রোলাইটিক এনজাইম গুলো সিনথেসাইজ হয়, তৈরি হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এই লাইজোজোমের এই এনজাইম গুলো তৈরি হয়। এবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ওগুলো কোথায় চলে আসে? ওগুলো গোলজি অ্যাপারেটাসে চলে আসে। ওগুলো গোলজি অ্যাপারেটাসে চলে আসে। কিসের মাধ্যমে আসে? ট্রান্সপোর্ট ভেসিকলসের মাধ্যমে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে এনজাইমস গুলো তৈরি হলো, সেগুলো কোথায় চলে আসলো? গোলজি অ্যাপারেটাসে চলে আসলো। কিসের মাধ্যমে? ট্রান্সপোর্ট ভেসিকলসের মাধ্যমে। এবার এই গোলজি অ্যাপারেটাস থেকে এরা লাইজোজোমে চলে আসবে কিসের মাধ্যমে? খুব ছোট ছোট ট্রান্সপোর্ট ভেসিকলসের মাধ্যমে। ঠিক আছে? এই অবধি আমরা বুঝলাম। এবং এই ছোট ছোট ট্রান্সপোর্ট ভেসিকলস গুলো কি হয়ে যাবে? এই লাইজোজোমের সঙ্গে এসে মার্জ করে যাবে। ঠিক আছে? তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হলো এনজাইমস, সেই এনজাইমস গুলো চলে আসলো গোলজি অ্যাপারেটাসে। গোলজি অ্যাপারেটাস থেকে সেই এনজাইম গুলো চলে আসলো কোথায়? লাইজোজোমের মধ্যে। এটা আমরা আগেও পড়েছি। আগে আমরা কি পড়েছিলাম? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কি হয়? প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনগুলো ট্রান্সপোর্ট ভেসিকলসের মাধ্যমে কোথায় চলে আসে? গোলজি অ্যাপারেটাসে চলে আসে। আবার গোলজি থেকে কি হয়? আবার ফার্দার এই ট্রান্সপোর্ট ভেসিকলসের মাধ্যমে সেই প্রোটিন কোথায় চলে আসে? লাইজোজোমে চলে আসে। এটা আমরা পড়েছিলাম। এবার আমি কখনো এনজাইম বলছি, কখনো আমি প্রোটিন বলছি। আসলে জিনিসটা কি হয় দেখো, এই এনজাইম কিচ্ছু না। এনজাইমস আর স্পেশাল টাইপ অফ প্রোটিন। আমরা যখন এনজাইম নিয়ে পড়াশোনা করবো তখন আমরা দেখবো যে এনজাইমের মধ্যে আমরা একটা প্রোটিন পার্ট পাবো, একটা নন প্রোটিন পার্ট পাবো। এই দুটো মিলে হচ্ছে এনজাইম। এটা হচ্ছে প্রোটিন পার্ট, এটা হচ্ছে নন প্রোটিন পার্ট। এই দুটো মিলে হচ্ছে এনজাইম। তার মানে এনজাইমস আর নাথিং বাট প্রোটিনস। কিন্তু সব প্রোটিন যে এনজাইম তা কিন্তু না, কিন্তু এনজাইম মানে সেটা হচ্ছে প্রোটিন। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যদি প্রোটিন তৈরি হয় তাহলে এনজাইমও তৈরি হবে। এবার সেই এনজাইম কোথায় চলে আসলো? গোলজি অ্যাপারেটাসে চলে আসলো। কিসের মাধ্যমে? ট্রান্সপোর্ট ভেসিকলসের মাধ্যমে। গোলজি অ্যাপারেটাস থেকে সেই এনজাইম কোথায় চলে আসলো? লাইজোজোমে চলে আসলো। কিসের মাধ্যমে? ট্রান্সপোর্ট ভেসিকলসের মাধ্যমে। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এবার এই যে লাইজোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমস যেগুলো রয়েছে, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে ভেরিয়াস বায়োমলিকিউলসকে ভেঙে দেওয়া। ভেরিয়াস বায়োমলিকিউলসকে ভেঙে দেওয়া। যদি কোনো ভাইরাস ঢুকে থাকে, যদি কোনো ব্যাকটেরিয়া ঢুকে থাকে, তাহলে সেগুলোকে কে ধ্বংস করবে? এই হাইড্রোলাইটিক এনজাইম ধ্বংস করবে। ঠিক আছে? এছাড়াও যদি কোনো সেলুলার কম্পোনেন্ট যদি ওয়ার্ন আউট হয়ে যায়, যদি অবসলেট হয়ে যায়, তাহলে সেগুলোকে ভেঙে দেওয়ার কাজ কার? এই হাইড্রোলাইটিক এনজাইম। মানে এটা যদি একটা সেল হয়, সেলের মধ্যে এই রয়েছে, ধরো লাইজোজোম রয়েছে, এরকম অনেক অর্গানিলও রয়েছে। এরকম কোনো অর্গানিল বা কোনো সেলুলার কম্পোনেন্ট সেটা নষ্ট হয়ে গেছে বা সেটা অবসলেট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তার আর সেলের দরকার নেই। তাহলে সেলের মধ্যে যদি তার দরকার না থাকে, সেটাকে ভেঙে ফেলতে হবে। সেটা কে ভেঙে ফেলবে? এই লাইজোজোমের মধ্যে থাকা হাইড্রোলাইটিক এনজাইম তাকে ভেঙে ফেলবে। তাহলে আমরা দুটো কাজ কি জানলাম আপাতত এই হাইড্রোলাইটিক এনজাইমের? একটা হচ্ছে যে তারা ইনভেডিং ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়,
এবং দ্বিতীয় কাজ আমরা কি জানলাম, তাহলে ওয়ার্ন আউট এবং অবসলেট যে সেলুলার কম্পোনেন্ট রয়েছে সেগুলোকে নষ্ট করে দেয়। এর পাশাপাশি এই হাইড্রোলাইটিক এনজাইমের আরও একটা মারাত্মক বড় কাজ রয়েছে, অর্থাৎ লাইসোজোমের একটা মারাত্মক কাজ রয়েছে। লাইসোজোম যে সেলটার মধ্যে রয়েছে, যদি কোনো কারণে এই সেলটা ড্যামেজ হয়ে যায় এবং এতটাই ড্যামেজ হয়ে যায় যে যাকে রিপেয়ার করা যাবে না, তাহলে এই সেলটা কি আমাদের শরীরের দরকার? কখনোই দরকার না। তাহলে এই সেলটাকে নষ্ট করতে হবে। এই সেলটাকে কে নষ্ট করবে? লাইসোজোম নষ্ট করবে। কি করে নষ্ট করবে? এই লাইসোজোমটা বার্স্ট করে যাবে, এই লাইসোজোমটা ফেটে যাবে, আর যেই ফেটে যাবে এর মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইম যেগুলো রয়েছে এগুলো পুরো সেলের মধ্যে ছড়িয়ে পড়বে। এর মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমস রয়েছে সেগুলো কি হবে? পুরো সেলের মধ্যে ছড়িয়ে পড়বে। আর যেই সেলের মধ্যে ছড়িয়ে পড়বে তাহলে এই যে সেলের যে মেমব্রেন যেটা রয়েছে, এই সেলের মেমব্রেনটা কি হয়ে যাবে? ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর সেলের মেমব্রেন যদি নষ্ট হয়ে যায় তাহলে আলটিমেটলি কি হলো? সেলের লাইসিস হয়ে গেল, সেলটা নষ্ট হয়ে গেল, সেলটা মরে গেল। এটাকে বলা হয় প্রোগ্রামড সেল ডেথ। এটাকে বলা হয় প্রোগ্রামড সেল ডেথ। প্রোগ্রামড সেল ডেথ, ঠিক আছে? যার আরেকটা নাম হচ্ছে অ্যাপোপ্টোসিস। এই যে প্রোগ্রামড সেল ডেথ বলছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। তাহলে এখানে লাইসোজোম কি করলো? লাইসোজোম তো সেলটাকে নষ্ট করলো, সঙ্গে নিজেও মরলো। সেলটার তো মৃত্যু ঘটলো, সঙ্গে নিজেও মরলো। এই জন্য লাইসোজোমকে বলা হয় সুইসাইড ব্যাগ অফ দ্য সেল। সেলের মধ্যে এমন একটা ব্যাগ যে নিজে সুইসাইড করে ফেললো। বোঝাতে পারলাম? তাহলে লাইসোজোমের কাজ আমাদের জানতে গেলে কি জানতে হবে? লাইসোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমস থাকে তাদের কাজ হচ্ছে ভেরিয়াস বায়োমলিকিউলসকে ব্রেকডাউন করে দেওয়া, ভেঙে দেওয়া। যদি কোনো ব্যাকটেরিয়া মানে ইনভেডিং ভাইরাস বা ব্যাকটেরিয়া আসে, তাকে কি করবে? তাকে এই হাইড্রোলাইটিক এনজাইম নষ্ট করে দেবে। যদি কোনো সেলুলার কম্পোনেন্ট সেটা যদি ওয়ার্ন আউট হয়ে গিয়ে থাকে, সেটা যদি অবসলেট হয়ে থাকে, তাকে কে ভাঙবে? তাকে কে নষ্ট করবে? এই লাইসোজোমের মধ্যে তাকে হাইড্রোলাইটিক এনজাইম ভাঙবে। 3 নম্বর কাজ আমরা কি শিখলাম? 3 নম্বর কাজ হচ্ছে লাইসোজোমটা যে সেলের মধ্যে রয়েছে সেই সেলটা যদি এমনভাবে ড্যামেজ হয়ে যায়, ইফ ইট ইজ বিয়ন্ড রিপেয়ার, যে তাকে রিপেয়ার করা যাবে না, তাহলে এই সেলটাকে নষ্ট করতে হবে। সেটা কে করবে? এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো করবে, যেগুলো লাইসোজোমের মধ্যে রয়েছে। লাইসোজোমটা বার্স্ট করে যাবে, তার ভেতরে হাইড্রোলাইটিক এনজাইম পুরো সেলের মধ্যে ছড়িয়ে পড়বে এবং সেল আলটিমেটলি কি হবে? সেল মেমব্রেনটা ড্যামেজ হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে সেল মেমব্রেনটা। আর সেল মেমব্রেনটা যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কি হবে? ইট উইল কজ লাইসিস অফ দ্য সেল। সেলটা নষ্ট হয়ে যাবে, সেলটা মরে যাবে, যেটাকে কি বলা হয়? প্রোগ্রামড সেল ডেথ, যাকে আমরা অ্যাপোপ্টোসিসও বলে থাকি। এই অবধি আমরা বুঝলাম। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই যে লাইসোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমস যেগুলো রয়েছে, এগুলো কোন ধরনের এনভায়রনমেন্টে কাজ করতে পারে? এরা অ্যাসিডিক এনভায়রনমেন্টে কাজ করবে। এদের অপটিমাল অ্যাক্টিভিটি আমরা কোথায় পাবো? অ্যাসিডিক এনভায়রনমেন্টে পাবো। কিন্তু যদি অ্যাসিডিক এনভায়রনমেন্ট না পায় তাহলে কিন্তু এই এনজাইম কাজ করতে পারবে না। বোঝাতে পারলাম? তার মানে ডেফিনেটলি এই লাইসোজোমের ভেতরের এনভায়রনমেন্টটা কি? এটা হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট। এটা হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট। এর পিএইচ কত? এর পিএইচ হচ্ছে 4.525। 4.525 হচ্ছে এর পিএইচ। এবার পিএইচ বলতে কি? যদি আমরা জানি যে কারোর যদি পিএইচ 7 হয় তার মানে সেটা কি? সেটা হচ্ছে নিউট্রাল। এবার 7 এর থেকে যত পিএইচ কমবে তত সেটা অ্যাসিডিক নেচার তার বাড়বে। ধরো পিএইচ 7 মানে নিউট্রাল। এবার ধরো পিএইচ 6 আমি দেখছি, তার মানে কি? সেটা অ্যাসিডিক হয়ে গেল। এবার যদি পিএইচ 5 হয় তার মানে সেটা আরো অ্যাসিডিক হলো। পিএইচ 4 মানে আরো মারাত্মক অ্যাসিডিক হলো। বোঝাতে পারলাম? আর যদি 7 এর থেকে বাড়ে তাহলে কি হবে? তাহলে এটা অ্যালকালাইন হবে। মানে 7 হচ্ছে নিউট্রাল, এটা যদি 8 হয় তাহলে কি হলো? অ্যালকালাইন হয়ে গেল। যদি 9 হয় আরো অ্যালকালাইন হয়ে গেল। তার মানে 7 থেকে যত বাড়বে তত অ্যালকালাইন নেচার বাড়বে, 7 থেকে যত কমবে তত অ্যাসিডিক নেচার বাড়বে। তাহলে লাইসোজোমের ভেতরকার এনভায়রনমেন্টের আমি কি পিএইচ কত বলেছি? 4.525। তার মানে এর এনভায়রনমেন্টটা কি? অ্যাসিডিক এনভায়রনমেন্ট। এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে হাইড্রোলাইটিক এনজাইম কাজ করতে পারে। এই অবধি বুঝলাম। কিন্তু এই যে সেলের মধ্যে, যে সেলের মধ্যে এই লাইসোজোম রয়েছে, সেই সেলের যে সাইটোসল, যে সাইটোসলের মধ্যে বিভিন্ন অর্গানিল সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, ঠিক আছে? এই সাইটোসলের পিএইচ আমরা যদি দেখি, এই সাইটোসল হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। কেন একে স্লাইটলি অ্যালকালাইন বলছি? কারণ এর পিএইচ হচ্ছে 7.2। 7.2 মানে কি? 7 এর থেকে সামান্য বেশি। তার মানে এর পিএইচটা কি হলো? অ্যালকালাইন পিএইচ। তাহলে এই অ্যালকালাইন পিএইচ এর মধ্যে কি হাইড্রোলাইটিক এনজাইম কাজ করতে পারবে? পারবে না। এবার একটা জিনিস দেখো,
এই যে লাইজোজোম যেটা রয়েছে, এই লাইজোজোমকে ঘিরে কি আছে বলেছি আমি, মেমব্রেন আছে, তাই তো? এই মেমব্রেনটা কি করছে, লাইজোজোমের মেমব্রেনটা কি করছে, লাইজোজোমের মেমব্রেন বাইরের অ্যালকালাইন এনভায়রনমেন্ট থেকে এই লাইজোজোমের ভেতরের অ্যাসিডিক এনভায়রনমেন্টকে আলাদা করছে, মানে একটা ব্যারিয়ারের মতো কাজ করছে জিনিসটা, একটা মানে দুটোকে আলাদা করে রাখছে। বাইরেটা হচ্ছে অ্যালকালাইন, সাইটোসল যেহেতু স্লাইটলি অ্যালকালাইন, আর লাইজোজোমের ভেতরটা হচ্ছে অ্যাসিডিক। এই অ্যালকালাইন আর অ্যাসিডিক দুটো এনভায়রনমেন্টকে আলাদা কে করে রাখছে, এই লাইজোজোমের এই মেমব্রেনটা করে রাখছে। বোঝাতে পারলাম? এবার যদি কোনোভাবে এই লাইজোজোমের মেমব্রেনের মধ্যে লিক থাকে তাহলে কি হবে? তাহলে এই লাইজোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমসগুলো রয়েছে, দেয়ার আর প্রবাবিলিটিস কি সেগুলো বেরিয়ে আসতে পারে, দেয়ার আর চান্সেস সেগুলো বেরিয়ে আসতে পারে বাইরে, সাইটোসলে চলে আসতে পারে। তাহলে লাইজোজোমের কাছাকাছি যে অর্গানেলগুলো রয়েছে সেগুলো নষ্ট করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে, কিন্তু এখানে একটা কথা বলবো যে সেটা কিন্তু আইডিয়ালি হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে যদিও বা লাইজোজোম থেকে তার হাইড্রোলাইটিক এনজাইম লিক করে বাইরে চলে আসে, কিন্তু সেই হাইড্রোলাইটিক এনজাইম বাইরে কাজ করতে পারবে না। কেন পারবে না? যেহেতু বাইরের এনভায়রনমেন্ট হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। আমি একটু আগে কি বলেছি, এনজাইমগুলো কোথায় কাজ করবে? এই হাইড্রোলাইটিক এনজাইম যেখানে কি কোন ধরনের এনভায়রনমেন্ট পাবে? অ্যাসিডিক এনভায়রনমেন্ট পাবে। অ্যাসিডিক এনভায়রনমেন্টে এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো তার অপটিমাল অ্যাক্টিভিটি দেখাতে পারবে। কিন্তু যদি সেটা বাইরে বেরিয়ে আসে, সেখানের এনভায়রনমেন্ট তার অ্যাসিডিক এনভায়রনমেন্ট না, সেখানকার এনভায়রনমেন্ট স্লাইটলি অ্যালকালাইন এনভায়রনমেন্ট। সেই জন্য কি হবে, এই এনজাইমগুলো সেইভাবে কাজ করতে পারবে না এবং অন্যান্য অর্গানেলকে নষ্ট করতে পারবে না। এই অবধি আমরা বুঝলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে লাইজোজোম তৈরি হয় কিভাবে। দেখো, যখন আমরা গলজি অ্যাপারেটাস নিয়ে পড়েছিলাম, আমরা কি বলেছিলাম যে গলজি অ্যাপারেটাস থেকে লাইজোজোম তৈরি হয়, তাই তো? এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে তৈরি হয়। গলজি অ্যাপারেটাস আমরা যদি দেখি, যদি গলজি অ্যাপারেটাসের ছবি আঁকি, এটা নিয়ে আমরা পড়েছিলাম। এই ফেজটাকে কি বলি আমরা? সিস ফেজ, তাই তো? যেখান দিয়ে ঢুকছে। আর এই এক্সিটটাকে আমরা কি বলি? ট্রান্স ফেজ, তাই না? এগুলো আমরা পড়েছিলাম। তাহলে এই যে জিনিসটা, এটাকে আমরা কি বলি? ট্রান্স গলজি নেটওয়ার্ক। এবার এই যে ট্রান্স গলজি নেটওয়ার্ক, এখান থেকে দেখবো ভেসিকলস তৈরি হয়, এখান থেকে ভেসিকলস তৈরি হয়। এই ভেসিকলস গুলো কোথায় চলে আসে? সাইটোসলের মধ্যে চলে আসে, ঠিক আছে? এই যে ভেসিকল গুলো, যে ট্রান্সপোর্ট ভেসিকলস গুলো যে সাইটোসলে চলে আসলো, এরা কি হবে? এরা এন্ডোজোমস এর সঙ্গে ফিউজ হয়ে যাবে। এখানে আমরা দেখবো এন্ডোজোমস রয়েছে। এন্ডোজোমসও কিচ্ছু নয়, এন্ডোজোমসও এক টাইপের ভেসিকল, এবং যার ভেতরে আমরা কি দেখবো? যার ভেতরের এনভায়রনমেন্ট হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট। শুধু তাই না, এগুলো হচ্ছে মেমব্রেন বাউন্ড, এগুলো মেমব্রেন বাউন্ড। তাহলে এই যে মেমব্রেন বাউন্ড ভেসিকলস, যার ভেতরের এনভায়রনমেন্টটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট, এদেরকে আমরা কি বলছি? এদেরকে আমরা এন্ডোজোমস বলছি। এদেরকে আমরা এন্ডোজোমস বলছি। এই এন্ডোজোমসের সাথে এই ট্রান্স গলজি নেটওয়ার্ক থেকে যে ট্রান্সপোর্ট ভেসিকলস যেগুলো তৈরি হলো, এগুলো কি হয়ে যাবে? এগুলো এসে এই এন্ডোজোমসের সঙ্গে লেগে যাবে। এই এন্ডোজোমসের সাথে এরা ফিউজ হয়ে যাবে। ফিউজ হয়ে যাওয়ার পরে এটাই আলটিমেটলি ম্যাচিওর করবে কিসে? লাইজোজোমে ম্যাচিওর করবে। এটাই আলটিমেট কি তৈরি করবে? লাইজোজোম তৈরি করবে। বোঝাতে পারলাম? তাহলে এই লাইজোজোমের জন্ম কোথা থেকে হলো? আমরা দেখতে পাচ্ছি লাইজোজোমের জন্ম হচ্ছে গলজি অ্যাপারেটাস থেকে। বোঝাতে পারলাম এই অবধি? আবার অনেক সময় আমরা দেখবো এই যে লাইজোজোম যেটা তৈরি হলো, এই লাইজোজোম আবার এন্ডোজোমের সঙ্গে গিয়ে ফিউজ হয়ে যাবে। কেন ফিউজ হয়ে যায় অনেক সময়? তার কারণ হচ্ছে এন্ডোজোমের মধ্যে যে জিনিসগুলো রয়েছে তাকে যদি ভাঙার দরকার পড়ে, তখন লাইজোজোমের সঙ্গে ফিউজ হয়ে গিয়ে লাইজোজোমের ভেতরে যে হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে তারা কি করবে? এই এন্ডোজোমের ভেতরে জিনিসগুলোকে ভেঙে দেবে। ঠিক আছে? তাহলে মোটামুটি একটা কনসেপ্ট কিন্তু আমরা লাইজোজোমের পেয়ে গেলাম এর মধ্যে।